প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমরা বিদ্যুৎ চ্যাপ্টারের অষ্টম লেকচার দেখবে। আর এই অষ্টম লেকচারে থাকছে বিদ্যুৎ চ্যাপ্টারের দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ 4B এর কিছু গাণিতিক সমস্যার সমাধান। চলো আমরা লেকচারটি গুরুত্বের সাথে দেখি। এখানে তোমরা কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। সবগুলো অঙ্কই অক্ষরপত্র প্রকাশনী থেকে নেওয়া হয়েছে। আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। এখানে 1 নম্বর অঙ্কটিতে বলা আছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করে b এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। দেখো, চিত্রের মাধ্যমে একটু ধারণা নেই। এখানে যে তোমরা সরলরেখাটি দেখতে পাচ্ছ, এই সরলরেখাটি হচ্ছে এই সরলরেখা, যেটি বৃত্তের সাথে স্পর্শক। আর এই বৃত্তটি হচ্ছে এখানে এই বৃত্ত। তো বৃত্তের যেহেতু সমীকরণ দেয়া আছে সাধারণ সমীকরণ আকারে, আমরা এখান থেকে জি আর এফ এর মাধ্যমে কেন্দ্র বের করতে পারি এবং ব্যাসার্ধও বের করতে পারি। আমরা এখন এই কাজগুলোই করব। দেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণকে আমরা জিএফ বের করার জন্য এভাবে একটু সাজিয়ে লিখলাম। সুতরাং কেন্দ্র তোমরা জানো মাইনাস জি মাইনাস এফ। এখানে যেহেতু -4 এই জন্য আসছে 4, এইখানে -1 এই জন্য আসছে অন। আর ব্যাসার্ধ তোমরা আগেই শিখেছো কিভাবে বের করতে হয়। ব্যাসার্ধ আসছে বর্গমূল 13। এখন একটা জিনিস খেয়াল করো, এই কেন্দ্র ফোরান থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বর্গমূল 13। এটাই কিন্তু আমরা প্রশ্ন মতে লিখতে পারি। অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শক এই সরলরেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল বর্গমূল 13। দেখো, আমরা লম্ব দূরত্ব বের করা আগেই শিখেছিলাম। এই 4 বিন্দুটি দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করাতে হবে, তারপরে এখানে টোটালটার মডুলাস হবে। তো দেখো, এখানে আমরা টোটালটার x এর পরিবর্তে 4 বসিয়েছি। এইখানে থ্রাইস x আছে, এই জন্য এই বিন্দুর ভুজের মান 4, এখানে 4 বসিয়েছি। আর এইখানে y এর মান আমরা 1 বসিয়েছি, -1। তারপরে আমরা মডুলাস দিলাম, ভাগ হচ্ছে বর্গমূল 3a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 3টা হচ্ছে x এর সহগ আর এই b হচ্ছে y এর সহগ, ইকুয়াল বর্গমূল 13। অর্থাৎ আমরা বলেছিলাম যে এইখান থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব বর্গমূল 13। এই লাইনটাই হলো সেই লাইন। দেখো, তোমরা যদি লম্ব দূরত্ব বের করার সূত্রটি ভুলে যাও, এখান থেকে দেখে নাও। তোমরা স্ক্রিনশট দিয়ে নিজেরা বুঝে নিতে পারো। আচ্ছা, এবারে দেখো, আমরা এইটাকে সমাধান করব। এইটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে সমাধান করি, তাহলে বি এর 2টা মান আসে। এই দুটো মানই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা 2 নম্বর একই নিয়মে যদি করো, নিজেরা পারবে আশা করি। এইখানে এর মান বের করতে বলেছে, হুবহু একই অঙ্ক, একই নিয়মে তোমরা করবে। এখানে দেখো, 3 নম্বরে বলেছে 3x প্লাস 4y ইকুয়াল k রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 10x বৃত্তকে স্পর্শ করলে k এর মান নির্ণয় করো। দেখো, আগের অঙ্কটার মতোই এখানেও কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এগুলো বের করতে হবে। যেহেতু স্পর্শ করেছে, আমরা একইভাবে লিখব
বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখাটির লম্ব দূরত্বর মান যে ব্যাসার্ধ থাকবে ওইটাই আমরা লিখব। তো আমরা চিত্রটি দেখি, এবার আমরা অঙ্ক করি। দেখো আগের অঙ্কের মতোই এইখানে বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র বের করার জন্য এই আকারে সাজালাম। তারপর আমরা এখানে কেন্দ্র বের করলাম। যেহেতু এইখানে কোনো এফ এর মান নাই, এই জন্য কেন্দ্রের কোটি 0 আর ব্যাসার্ধ হচ্ছে 5। তোমরা ব্যাসার্ধের মান নিশ্চয়ই জানো, বর্গমূল g² + f² - c। ওই সূত্রের আকারে বসালেও তোমরা এইখানে 5 পাবে। এখন ওই আগের মতোই দেখো, এই 50 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব ইকুয়াল আমরা 5 লিখব শর্ত অনুসারে, অর্থাৎ এইটা আমরা লিখেছি। তোমরা আগের অঙ্কেও দেখেছো কিভাবে বের করতে হয় লম্ব দূরত্ব, একইভাবে বের করবে তোমরা, আশা করি এখানে বুঝতে পেরেছো। এইখানে পরম মান যেহেতু আছে, পরম মানের পরিবর্তে আমরা প্লাস মাইনাস লিখতে পারি। এই প্লাস মাইনাস বাম পাশেরটা এইখানে নিয়ে আসতে পারি, এইখানে নিয়ে আসছি। তারপর দেখো একবার ধনাত্মক মান নিয়ে একবার ঋণাত্মক মান নিয়ে যদি তোমরা করো তাহলে কি এর দুইটি মান পাওয়া যায়, একেবারে সহজ। এবার 4 নম্বর দেখো, 2x - 3y - 9 = 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে c এর মান নির্ণয় করো। একই অঙ্ক। দেখো এখানেও আমাদের কেন্দ্র ব্যাসার্ধ বের করা লাগবে। তো বৃত্তের সাধারণ সমীকরণ আকারে দেয়া আছে। এই সাধারণ সমীকরণকে আমরা দেখো এখানে আছে c যেহেতু আছে, তাহলে আমরা এইরকম সাজিয়ে, দেখো এইখানে হোল স্কয়ারের সূত্র তৈরি করছে, এখানেও একটা m-b হোল স্কয়ারের সূত্র তৈরি করেছে এবং সিটা ডান পাশে নিয়ে আসছে এবং এইখান থেকে যতটুকু ব্যালেন্স সেই ব্যালেন্সটি এইখানে রেখেছে। তারপরে আমরা এই আকার রাখলাম। এই আকারটা হচ্ছে তোমরা জানো এইচকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণের আকার। তাহলে এখানে এইচ কেন্দ্রে হলো 1 আর 2, কেন্দ্রের স্থানাঙ্ক হলো 1 আর 2, আর ব্যাসার্ধ হচ্ছে, যেহেতু এইখানে পুরোটা, তাহলে ব্যাসার্ধ হবে বর্গমূল, কারণ এইটার আমরা বর্গমূল করে স্কয়ার করতে হবে। দেখো বৃত্তের কেন্দ্র 1 2, ব্যাসার্ধ। এখন আগের অঙ্কের মতোই প্রশ্ন মতে আমরা যা লিখতাম এখনো তাই লিখব। দেখো কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব, এইটা সমান লেখা যায় বৃত্তের ব্যাসার্ধের সমান। এখানেও তোমরা যদি এইখানে প্লাস মাইনাসটা ডান পাশে নিয়ে আসো, তারপরে ক্যালকুলেশন করো, এভাবে তোমরা মান পাবে। একটা জিনিস খেয়াল করো, এইখানে বর্গ করলে প্লাস মাইনাস থাকে না, এই জন্য প্লাস মাইনাস নেই, এই জন্য এইখানে ধনাত্মক মানটা এসেছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে দেখো দেয়া আছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ করবে যদি এত ইকুয়াল অন হয়। তো দেখো আগের অঙ্কের মতোই এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, সেম জিনিস। এই রেখাটা হচ্ছে এই রেখা আর এই বৃত্ত হচ্ছে এই বৃত্ত। এখান থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো আমরা কেন্দ্রের মান পেলাম a0 আর ব্যাসার্ধ পেলাম a। এখন দেখো কেন্দ্র এত থেকে এত সরল রেখার লম্ব দূরত্ব আমরা a জানি, কারণ এই কেন্দ্র থেকে এই সরল রেখার এই লম্ব দূরত্বের মানটা তো এই। এখন লম্ব দূরত্ব আমরা বের করা প্রতিটা অঙ্কই দেখেছি। এখান থেকে যদি বর্গ করে আর গুণন করো তাহলে এই সমীকরণ পেয়ে যাবে।
তোমরা এখানে আরো কিছু অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা এই অঙ্ক কয়টিও আজকের লেকচারে শেষ করার চেষ্টা করব। তো দেখো, প্রথম অঙ্কটিতে বলেছে 4-11 বিন্দুতে x² + y² - 3x + 10y = 15 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে দেখো, একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে এবং বৃত্তের উপরে একটি বিন্দু দেয়া আছে। বিন্দুটি হচ্ছে 4-11 এবং এই 4-11 বিন্দুটি বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো তোমরা স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সূত্র আগেই শিখেছিলে, তবু একবার দেখে আসি। দেখো, 2 নম্বর, যদি বৃত্তের সমীকরণটি সাধারণ সমীকরণ আকারে দেয়া থাকে। ওখানে কিন্তু বৃত্তের সমীকরণটি সাধারণ সমীকরণ আকারে দেয়া আছে এবং উপস্থিত একটি বিন্দু x1 y1, ওখানে তোমরা দেখেছো 4-1 ছিল, -11 ছিল বিন্দুটি। তো সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হবে এই সমীকরণটি। তো তোমরা যদি x1 y1 এর মান জানো এবং জি এফ সির মান জানো, তাহলে কিন্তু স্পর্শকের সমীকরণও বের করতে পারো, অবিলম্বের সমীকরণও বের করতে পারো। তাহলে আমাদের কাজই হচ্ছে ওইখানে যে দেয়া আছে বৃত্তের সমীকরণটি, সেখান থেকে সি জি এফ এর মান বের করব। চলো আমরা অঙ্কে ফিরে যাই। দেখো, আমরা এই সমীকরণটিকে 1 নং সমীকরণ দিলাম, যেটি অঙ্কে দেয়া আছে। এখানে সূত্রটি লিখেছি, এই সূত্রে আমরা মানগুলো বসাবো। দেখো, x1 এর মান আমরা জানি 4 এই বিন্দুতে, y1 এর মান হচ্ছে -11, জি এফ এবং সি এর মান তোমরা আগেই জানো কিভাবে বের করতে হয় একটি সাধারণ সমীকরণ থেকে। এখান থেকে জির মান আসে, এখান থেকে এফ এর মান, এখান থেকে সির মান। যদি কেউ এই লেকচারটি নতুন দেখে থাকো, তাহলে তোমাদের কাছে অনুরোধ করব একেবারে শুরুর দিকে লেকচার কয়টি দেখে আসতে, কারণ অ্যাডভান্স লেভেলের লেকচার কখনো বেসিক ধারণা না নিয়ে দেখা ঠিক না। আচ্ছা, আমরা এখন এই যে সমীকরণে এই মানগুলো বসাবো। এই মানগুলো বসিয়ে একটি সহজ ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্ট পেলাম। এই সমীকরণটি হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। পরের অঙ্কটি দেখো, একই সেম অঙ্ক, খালি শুধু এইখানে বলেছে অবিলম্বের সমীকরণও বের করতে। তো আমরা জানি এই জিনিসগুলো বের করা থাকলে, এই জিনিসগুলো আমাদের মান জানা থাকলে অবিলম্বেরও একটা সূত্র আছে, ওই সূত্রে বসিয়ে দিলে অবিলম্বের সমীকরণও বের হয়ে যাবে। অথবা অন্য সিস্টেমেও তোমরা করতে পারো, কারণ স্পর্শকের সাথে অবিলম্ব কিন্তু একে অপরের সাথে লম্ব। তাহলে আমরা এই সমীকরণ যদি বের করতে পারি, তাহলে কিন্তু তার লম্বরেখার সমীকরণও বের করতে পারি। আমরা সরলরেখাও দেখেছি কিভাবে লম্বরেখার সমীকরণ বের করে, একটি সরলরেখার লম্বরেখার সমীকরণ। আচ্ছা, আমরা অঙ্কটি করি। দেখো, এখানে দেয়া আছে সমীকরণটি, এখানে বৃত্তের সমীকরণ সাধারণ সমীকরণ আকারে দেয়া আছে। সমীকরণটি 1 নং সমীকরণ দিলাম। সেখানে বৃত্তের স্থানাঙ্ক, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করে রাখলাম -5 0। এই সমীকরণ থেকে তোমরা স্থানাঙ্ক মানে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারো, সেগুলো তোমরা আগেই শিখেছো। দেখো, কেন্দ্র সবসময় থাকে -g -f, তাহলে এইখানে নিশ্চয়ই জির মান হবে শুধু 5, এফ এর মান 0। এতটুকু জিনিস তোমাদের মাথায় থাকতে হবে। তাহলে -2 4 বিন্দুতে 1 নং বৃত্তটির স্পর্শকের সমীকরণ। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এইখানে x1 এর মান -2 আর y1 এর মান 4, আর এইখানে জির মান আমরা পেয়েছি শুধু, জির মান হচ্ছে 5। তাহলে আমরা, আর এফ এর মান যেহেতু 0 আর সির মানও 0, সির মান নাই, তাহলে এই সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দেই এইখানে দেখো, তাহলে এই সমীকরণে দাঁড়ায় x1 এর মান হচ্ছে -2 প্লাস y1 এর মান হচ্ছে 4 প্লাস g ইন্টু
এক্স প্লাস এক্স অন, তাহলে এক্স যেহেতু এক্স অনের মান -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে -2। আর যেহেতু এফ এর মান সির মান নাই, এই জন্য পরে কোনো টার্মস নাই। এখন ক্যালকুলেশন করলে এই সমীকরণ 2 নং সমীকরণই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ। এখন দেখো এই যে মানগুলো তোমরা অবিলম্বের সমীকরণ, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ অবিলম্বের সমীকরণ একেবারে নিচে, এই সমীকরণে বসিয়ে দিলে সরাসরি অবিলম্বের সমীকরণ তোমরা পেয়ে যাবে। অথবা আরেকটি বিকল্প উপায়েও তোমরা অবিলম্বের সমীকরণ বের করতে পারবে। যেহেতু আমরা স্পর্শকের সমীকরণ জানি, এই স্পর্শকের সমীকরণ জানি, তাহলে এই সমীকরণ বের করতে হলে এই স্পর্শকের লম্বরেখার সমীকরণ বের করতে পারলেই বের হয়ে যায়। তো আমরা দেখি লম্বরেখার সমীকরণ কিভাবে হয়। দেখো একটি সরল রেখা, তার লম্বরেখার সমীকরণ হবে এই রকম। অর্থাৎ এইখানে যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 থাকে, তাহলে এইখানে এই b চলে যাবে এইখানে, এই a চলে আসবে এইখানে, আর এখানে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, আর ধ্রুবক পার্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আসছে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। তো দেখো আবার 2 নং রেখার অবিলম্বের সমীকরণ। তো আমরা একটু আগে যেটা দেখেছি, 1 নং রেখাটি হচ্ছে, দুঃখিত, 2 নং রেখাটি হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাই 2 নং রেখার সাথে লম্ব রেখাটাই হচ্ছে অবিলম্ব রেখা না? তাহলে এই 2 নং রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? এই 3 আসবে 4 এর স্থলে, আর 4 যাবে 3 এর স্থলে, আর এইখানের সাইন পরিবর্তন হবে। তাহলে এখানে আসলো 4x, এখানে আসলো 3y, এখানে সাইন পরিবর্তন হয়েছে প্লাস কে, এইখানে ধ্রুবক যাই থাকুক এইখানে আসবে প্লাস কে ইকুয়াল 0। এখন খেয়াল করো 3 নং সমীকরণটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না? বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। কেন্দ্র কত? -5 0। তাহলে এই 3 নং সমীকরণটি -5 0 দ্বারা সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে আমরা -5, y এর পরিবর্তে 0 বসালে 3 নং সমীকরণে যদি বসাই, তাহলে আমরা পাই k এর মান 20। তোমরা দেখো যদি লেকচার যদি দ্রুত হয়ে যায়, তোমরা ভিডিও থামিয়ে থামিয়ে নিজেরা পার্টটুকু নিজেরা ক্যালকুলেশন করবে। এখন k এর মান আমরা 3 নং সমীকরণে যদি বসিয়ে দেই, 3 নং সমীকরণই হচ্ছে অবিলম্বের সমীকরণ। তোমাদের যদি এই প্রসেস কঠিন মনে হয়, তাহলে তোমরা সরাসরি এই মানগুলো জানা থাকলে, এই মানগুলো জানা থাকলে x1 y1 g f c, তাহলে সরাসরি অবিলম্বের সূত্রে বসিয়েও অবিলম্বের সমীকরণের যে সূত্রটি দেখিয়েছিলাম ওই সমীকরণে বসালেও একই রেজাল্ট আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা দেখো 3 নং অঙ্কে বলেছে PQ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ px প্লাস qy ইকুয়াল 0। দেখো এইখানে বলেছে PQ কেন্দ্র বিশিষ্ট। ধরি আমরা বৃত্তের কেন্দ্র PQ আছে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। এই বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। আমরা যদি এইটাকে y আর এইটাকে x অক্ষ কল্পনা করি, তাহলে এই মূল বিন্দু দিয়ে বৃত্তটি যায়। এখন বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা নির্ণয় করব। তারপর শেষের অংশ বলেছে প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ এইটি। দেখো এই যে মূল বিন্দুতে এই স্পর্শকের সমীকরণ, এই যে px প্লাস qy ইকুয়াল 0, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা অঙ্কটি করি। মনে করি PQ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ a, আমরা ব্যাসার্ধ a ধরে নিলাম। বৃত্তটির সমীকরণ দেখো HK কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। ঠিক
ওই সমীকরণটি আমরা লিখব এইচ এর পরিবর্তে লিখব পি, কে এর পরিবর্তে কিউ, এক্স মাইনাস পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো এই 1 নং সমীকরণটি তো এই পুরো বৃত্তটা, এই বৃত্তটি কিন্তু মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায়। তাহলে এই 0 0 বিন্দু দ্বারা টোটাল বৃত্তটি বা 1 নং সমীকরণটি সিদ্ধ হবে না। তাহলে আমরা x এর পরিবর্তে 0 বসাতে পারবো, y এর পরিবর্তেও 0 বসাতে পারবো। তাহলে যদি আমরা x এর পরিবর্তে 0 বসাই তাহলে দেখো এই সমীকরণ আসে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এর মান আসে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, এই যে এ স্কয়ারের মান আকারে যদি এইখানে আসে, এটা যদি আমরা এইখানে বসিয়ে দেই তাহলে কি আসে দেখো, এ স্কয়ারের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এইরকম। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি ছোট করলে এই সমীকরণ আসে। ইহাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। আমাদের প্রথম অংশ কিন্তু শেষ হলো। আমি আগেই বলেছি তোমরা ক্যালকুলেশনগুলো ভিডিও থামিয়ে নিজেরা খাতায় নিজেরা চেষ্টা করবে। যদি সমস্যা হয় আমাকে মেসেজ করে জানাবে। এখন আমরা দ্বিতীয় পার্ট করব। প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ px প্লাস qy ইকুয়াল 0। দেখো মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তোমরা x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 স্পর্শকের যে সমীকরণটি, সেখানে আমরা কি কি মান জানা লাগতো, x1 y1 g f c এই মানগুলো জানা লাগতো। তাহলে x1 এবং y1 এই দুটো মান যেহেতু মূলবিন্দু দিয়ে যায়, এই দুটো মানই হচ্ছে 0। সির মান দেখো এই সমীকরণে সির কোনো মান নাই, সির মানটিও 0। এখন জির মান, এফের মান, জির মান নিশ্চয়ই তোমরা মূল যে সাধারণ সমীকরণটি আছে বৃত্তের তার সাথে তুলনা করলে পাবে এখানে জির মান মাইনাস পি, কারণ সাধারণ সমীকরণে আছে প্লাস 2gx। তাহলে এখানে তার সাথে কম্পেয়ার করলে জির মান আসে মাইনাস পি এবং এফ এর মান আসে মাইনাস কিউ। তাহলে এখন যদি আমরা এখানে বসিয়ে দেই সমীকরণটি, তোমাদের যদি সমস্যা হয় বুঝতে আর একবার দেখিয়ে আসি। এই যে সমীকরণ, এই সমীকরণই আমরা মানগুলো অ্যাপ্লাই করেছি। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, অর্থাৎ এখানে x1 এর মান 0, y1 এর মানও 0, জির মান মাইনাস পি, এফ এর মান মাইনাস কিউ। এখন যদি আমরা বসিয়ে দেই আমরা এই যে এখানে দেয়া এই সমীকরণটি পাই। তাহলে আমরা বলতে পারি বৃত্তের স্পর্শকের সমীকরণের মান এখানে এইটা প্রমাণিত। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু 5x মাইনাস 12y বৃত্তের একটি ব্যাস মূলবিন্দু দিয়ে অতিক্রম করে। আগের অঙ্কের মতোই প্রায় সেম, ব্যাসটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। এবার কিন্তু ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলেছে এবং মূলবিন্দু দিয়ে যে অতিক্রান্ত স্পর্শকের সমীকরণও নির্ণয় করতে বলেছে। দেখো এখানে নতুন হচ্ছে ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। যেহেতু আমরা স্পর্শকের সমীকরণও নির্ণয় করতে বলছি, এখানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারলে কিন্তু ব্যাসের সমীকরণও পারবো, কারণ দুটো একে অপরের সাথে লম্ব। তো আমরা দেখি চিত্রটি আগে দেখি। দেখো বৃত্তের সমীকরণ দেয়া আছে, এটি মূলবিন্দু দিয়ে যায় তাও বলা আছে। এই ব্যাস মূলবিন্দু দিয়ে যায় সে কথা বলা আছে। তাহলে এই যে বৃত্তের ব্যাস এটি এই মূলবিন্দু দিয়েই গেছে আমরা বলতে পারি। এখন বলেছে এই ব্যাসের সমীকরণ এবং এই মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই দুটো সমীকরণ বের করতে বলেছে। দেখো আগে কিন্তু আমরা এই সমীকরণটা বের করতে পেরেছিলাম। এই সমীকরণ বের করতে পারলে এই সমীকরণ
লম্বরেখা সমীকরণের মাধ্যমে আমরা বের করতে পারি। আচ্ছা দেখি, প্রদত্ত বৃত্ত এখানে এইটা, এখানে যদি তোমরা গুণ করে বাম পাশে নিয়ে আসো এই সমীকরণ দ্বারায়। এখন দেখো এই এক্স স্কোয়ার এখানে -5bxকে আমরা এভাবে সাজাতে পারি, কারণ দেখো এখানে নিচের 2 এই 2 কাটাকাটি গেলে -5bxই থাকে, প্লাস এই অংশটুকু বাড়তি লিখলাম। বাড়তি লিখলাম এই কারণে এইখানে আমরা একটা a-b হোল স্কয়ার বা a+b হোল স্কয়ারের সূত্র আকারে তৈরি করার জন্য। আবার দেখো এইখানে y স্কয়ার টার্ম এবং প্লাস 12by এই দুটোকে মিলিয়ে আরেকটি টার্ম আমরা দাঁড় করাবো, y স্কয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 6b, অর্থাৎ এখানে 12by আসে। এখন আমরা এইখানে যে 6b এই অংশটার হোল স্কয়ার লিখলাম। এখন দেখো এইখানে কোন অংশটুকু আমরা বাড়তি লিখেছি, এই অংশটুকু বাড়তি লিখেছি আর এই অংশটুকু বাড়তি লিখেছি। যেহেতু বাম পাশে এই অংশটুকু বাড়তি লিখেছি, তাহলে ডান পাশেও আমরা এই অংশটুকু লিখতে হবে, না হলে তো ব্যালেন্স হবে না। আমরা ডান পাশেও এই অংশটুকু লিখলাম। এখন দেখো এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এইরকম, আর এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এইরকম। তাহলে এই ডান পাশের অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি 169/4b² লেখা যায়। তোমরা নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে আমরা এই আকারে তৈরি করলাম কেন। দেখো তোমরা এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ জানতে না, তখন কি ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার প্লাস ইকুয়াল a স্কয়ার ছিল না। আমরা জাস্ট এই ফর্মাটি তৈরি করেছি। এখন দেখো এইখানে কেন্দ্র এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই প্লাস, কারণ সূত্রই ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। তাহলে কেন্দ্র একটা ভুজের মান হবে এটা, আর যেহেতু y - k এইখানে আছে প্লাস, তাহলে এখানে হবে -6b। আর এইখানে এর মান তোমাদের বের করার দরকার নাই এই অঙ্কের ক্ষেত্রে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই কেন্দ্রের মান পেয়ে গেছি। এখন এই ব্যাসের মান কিভাবে বের করব? এই ব্যাস কিন্তু একটা কুলু দেয়া আছে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করেছে। তোমরা নিশ্চয়ই জানো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। এখন এই এমটা তোমরা নিশ্চয়ই জানো ঢাল, তাহলে এই সূত্রে আমরা প্রয়োগ করব। ঢালের মান কিভাবে বের করে? এই যে কেন্দ্র এইখানে দেয়া আছে, এখানে কোটি ভাগ হচ্ছে ভুজ, অর্থাৎ y/x ঢালের মান তোমরা জানো -6b, এইখানে x এর মান হচ্ছে 5b/2। আচ্ছা আমরা দেখি মূলবিন্দু দিয়ে অতিক্রান্ত ব্যাসের সমীকরণ, ওই যে কথা বলেছিলাম y = mx। এই yটি হচ্ছে এই y, আর এই m এর মান হচ্ছে ঢাল। একটু আগে বলেছি ঢাল কিভাবে বের করতে হয়, এইখানের কোটি ভাগ হচ্ছে ভুজ m এর মান ইন্টু এই x হচ্ছে এই x। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা এই 1 নং সমীকরণ পাই। এই 1 নং সমীকরণ হচ্ছে এই ব্যাসের সমীকরণ। এখানে ব্যাস আর ব্যাসার্ধের সমীকরণ কিন্তু একই সমীকরণ। এখন খেয়াল করো আমরা স্পর্শকের সমীকরণ কিভাবে বের করব। তোমরা নিশ্চয়ই জানো, আর এখানে দেখতেও পাচ্ছ এই ব্যাসের উপরে লম্বরেখাটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে তোমরা আগের অঙ্কে শিখেছিলে এর লম্বরেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। প্রদত্ত বৃত্তটির মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শক 1 নংয়ের ব্যাসের উপরে লম্ব। একটু আগে যে কথা বলেছি যে স্পর্শকের সমীকরণ আমরা বের করব সেটি এই 1 নং সমীকরণের উপরে লম্ব হবে। দেখো তাহলে আমরা বলতে পারি 1 নং রেখার লম্বরেখার সমীকরণ, 1 নংয়ের লম্বরেখার সমীকরণ কি? এই 5 যাইবে এখানে আর এইখানে 12 আসবে
এখানে, আর এইখানে মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখানে যেহেতু ধ্রুবক পার্ট নাই, তবু আমরা একটা প্লাসকে ধরে নেব। তাহলে দেখো এখানে আসছে 5x, এই 5 যেহেতু এখানে আসছে 5x মাইনাস 12y, এই 12 এখানে গেছে, এইখানে আছে ভিতরে প্লাস, এখানে হয়েছে মাইনাস, প্লাসকে ইকুয়াল 0। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এই 2 নং সমীকরণই কিন্তু স্পর্শকের সমীকরণটি। আবার দেখো 2 নং সমীকরণ যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, তাহলে 0 0 বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমরা যদি 0 0 বসাই x y এর পরিবর্তে, তাহলে k এর মানও আসে 0। এখন k এর মান যদি আমরা এই যে 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে k এর মান যদি 0 বসাই, তাহলে আসে কি 5x মাইনাস 12y ইকুয়াল 0। ইহাই হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 20 বৃত্তের 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো বৃত্তটি নিশ্চয়ই মূলবিন্দুগামী অর্থাৎ 0 0 বিন্দুগামী, এবং ওই বৃত্তের একটি বিন্দুতে স্পর্শক আছে। ওই স্পর্শকের স্পর্শবিন্দুর ভুজ হচ্ছে 2। আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে দেখো এই যে স্পর্শকের স্পর্শবিন্দু কিন্তু এইখানে, স্পর্শবিন্দুর ভুজের মান দেয়া আছে, কোটির মান দেয়া নাই। তো আমরা একটা কাজ করতে পারি, এই বৃত্ত এবং এই বৃত্তটি যেহেতু এই বিন্দুগামী, তাহলে আমরা x এর পরিবর্তে আমরা 2 বসাতে পারি এই বৃত্তে। তাহলে কিন্তু y এর মান বের হয়ে যাবে, অর্থাৎ কোটির মানও বের হয়ে যাবে স্পর্শবিন্দুর। তো আমরা সেই কাজটা করি। বৃত্তের সমীকরণটি আমরা 1 নং সমীকরণ দিলাম। স্পর্শবিন্দুর ভুজ x ইকুয়াল 2। এখন যে কথা বলেছিলাম, এই 1 নং সমীকরণে x এর মান 2 বসাই। x এর মান 2 বসালে আমরা y এর দুটো মান পাই, প্লাস মাইনাস 4। একটা আসে 4 আর একটা মাইনাস 4। যেহেতু y এর দুটো মান পাই, সেহেতু স্পর্শ বিন্দুও হবে দুটো, একটা হচ্ছে 2 4 আর একটা হচ্ছে 2 মাইনাস 4। এখন স্পর্শ বিন্দু যদি আমরা পাই এবং সমীকরণ যদি জানা থাকে বৃত্তের, তাহলে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণও নির্ণয় করতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল করো, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে আমরা দুটো সিস্টেমে নির্ণয় করতে পারতাম। একটি হচ্ছে যদি আদর্শ সমীকরণ আকারে থাকে, অথবা আরেকটি হচ্ছে সাধারণ সমীকরণ আকারে থাকে। এখানে যেহেতু আদর্শ সমীকরণ আকারের মতোই আছে, সেক্ষেত্রে আমরা সূত্রটি দেখে আসি কিভাবে নির্ণয় করব। এখানে দেখো 1 নম্বর ফলো করো। 1 নম্বরে বলা আছে, এইরকম যদি বৃত্তের চেহারা হয় এবং তার উপরে যদি স্পর্শ বিন্দুটা যদি এরকম থাকে, তাহলে স্পর্শকের সমীকরণ হচ্ছে x x1 প্লাস y y1 ইকুয়াল a স্কয়ার। আমরা এই সমীকরণটি ব্যবহার করব বা এই সূত্রটি ব্যবহার করব। আমরা এইটা করব না কেন? এইটা করব না যেহেতু এইখানে অঙ্কে সাধারণ সমীকরণ আকারে দেয়া নাই, আছে এই সমীকরণ আকারে দেয়া। এজন্য আমরা এই সূত্রের ফর্মুলা ইউজ করব। তো দেখি, অতএব নির্ণয় সমীকরণ। দেখো এইখানে x1 এর মান কিন্তু আগে আমরা এই বিন্দুর ক্ষেত্রে বের করব, পরে আমরা এই বিন্দুর ক্ষেত্রে বের করব। এইখানে কিন্তু x1 এর মান 2, y1 এর মান হচ্ছে 4। তাহলে x1 এর মান হচ্ছে 2 আর y1 হচ্ছে 4। আর এইখানে যেহেতু ছিল a স্কয়ার, আমরা জানি a স্কয়ারের মান তো 20 আছে, এখানে পুরোটাই হচ্ছে a স্কয়ারের মান, এখানে 20। ক্যালকুলেশন করলে এই একটা আমরা স্পর্শকের সমীকরণ পাই। আবার এই বিন্দুর ক্ষেত্রে আমরা এখন হিসাব করব। এই বিন্দুর ক্ষেত্রে x1 হচ্ছে 2, y1 হচ্ছে -4। এখন এইটা যদি আবার অ্যাপ্লাই করি সেম ভাবে, তাহলে আমরা এই সমীকরণ পাবো। সেক্ষেত্রে দেখো
তোমরা কিন্তু দুটো স্পর্শকের সমীকরণ পেয়ে গেছো। আমরা পরের অঙ্কে যাই। দেখো এখানে 7 নম্বর কিন্তু একই অঙ্ক, 6, 7 একই অঙ্ক। তোমরা এটা নিজের চেষ্টা করবে। এইটার কোটির মান দেয়া আছে। আগের অঙ্কটি ভুজের মান দেয়া ছিল, এবারে কোটির মান দেয়া আছে। এবারে আমরা 8 নম্বরে অঙ্কটি দেখি। x² + y² = 16 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এই বৃত্তের যে একটি স্পর্শক আছে, ওই স্পর্শকটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে চিত্রে দেখতে পাচ্ছ, এই যে বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তই হচ্ছে এইখানে এই বৃত্ত, এবং বৃত্তের সাথে x অক্ষকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এই যে বৃত্তের স্পর্শক, এই বৃত্তের স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমরা ঢাল যদি বলি তাহলে tan 30 ডিগ্রি বলতে পারি m এর মান। এবং তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ এইখানে 4² মানে হচ্ছে 4। তো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। তোমরা জানো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx, কিন্তু এই সরলরেখাটা যদি আশপাশ দিয়ে যায়, অর্থাৎ মূলবিন্দুগামী যদি না হয়, তাইলে আমরা কি লিখতাম? mx + c। এখানে কিন্তু মূলবিন্দু দিয়ে যায়নি, এটা একেবারে পাশ দিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি y = mx + c। তো আমরা একটা সূত্র দেখে আসি। দেখো y = mx + c সরলরেখাটি এত বৃত্তের স্পর্শক হবার শর্ত কি? এইখানে সির মান, এই সির মানটা এইখানে আমরা বসাতে পারি, অর্থাৎ mx ± এই অংশ বসাতে পারি। এই অংশ যদি বসাই সেক্ষেত্রেও এই সরলরেখাটি হবে এই বৃত্তের স্পর্শক। তাহলে আমরা এতটুকু বুঝলে অঙ্কে ফিরে যাই। তোমরা এখানে খেয়াল করো, বৃত্তের সমীকরণ আমরা এইটা লিখলাম। আমরা জানি একটু আগে যে জিনিসটি তোমরা দেখেছো, y = mx + c, কিন্তু এই সির পরিবর্তে এই অংশটুকু এসেছে। এই রেখাটি এত এর স্পর্শক, কিন্তু আমাদের যেহেতু সমীকরণ দেয়া আছে বৃত্তের x² + y² = 16, সেক্ষেত্রে আমরা তাহলে এখানে ব্যাসার্ধ বের করতে পারি a = 4। তোমরা জানো এখানে a হচ্ছে ব্যাসার্ধ, m হচ্ছে ঢাল। আর ঢাল একটু আগে তোমরা দেখেছো, এখানে বলেছিলাম tan 30 ডিগ্রি, যেহেতু এখানে প্রশ্নই দেয়া আছে x অক্ষের সাথে স্পর্শকটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখন আমরা a এবং m এর মান যদি এই সমীকরণে বসিয়ে দেই, তারপর ক্যালকুলেশন করলে এই হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কারণ এই সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে এই প্রথম। তবুও আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে তোমরা বিস্তারিত আরো জেনে নেবে। আজকে এ পর্যন্তই। বৃত্ত চ্যাপ্টারের মোট 8টি লেকচার শেষ হলো। আর হয়তো বা 2-1টি লেকচার শেষ হলে বৃত্ত চ্যাপ্টারের বড় বড় 2টি অনুশীলনী, অর্থাৎ 4A এবং 4B সবগুলো অঙ্কই শেষ হবে। পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।